প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আমি প্রথমে ইলিট ইউটিউব চ্যানেলের ইতিহাস একাদশ শ্রেণীর ক্লাসে প্রত্যেককে স্বাগত জানাই। তোমরা প্রত্যেকে অবগত যে আমরা সেকেন্ড সেমিস্টারের ইউনিট 4 তার ক্লাস আমরা শুরু করেছি। অলরেডি আমরা একটা ক্লাস করেছি এবং সেই ক্লাসের ভিডিও যদি তোমরা না দেখে থাকো তাহলে প্রত্যেকটি ভিডিওর ক্লাসের নিচে যে ডেসক্রিপশন বক্স রয়েছে এবং সেখানে লিংক রয়েছে, সেই লিংকে গিয়ে তোমরা ভিডিওটা দেখে নিতে পারো, অথবা তোমরা ইলিট অ্যাপসটি ডাউনলোড করে সেখান থেকে ভিডিও লেকচারটা দেখে নিতে পারো। তার সাথে সাথে ইলিট অ্যাপসটি যদি ডাউনলোড করা থাকে তাহলে তোমাদের সুবিধাটা কি, সেখান থেকে তোমরা সেই ভিডিও লেকচারের উপর তোমরা নোট পাবে। সেই নোটগুলো আমাদের অ্যাপসে দিয়ে দেওয়া হয়েছে। সেই নোটগুলো তোমরা যদি পড়ো এবং ক্লাসের ভিডিও লেকচারটা যদি তোমরা দেখো তাহলে আশা করা যায় এই কন্টেন্টের উপর তোমাদের কোনো অসুবিধা হবে না। তবে চলো আজকে আমরা সেকেন্ড ক্লাস সেটা শুরু করি। হেই, যদি তুমিও তোমার এক্সাম প্রিপারেশন অনেক সহজ করে তুলতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সের লিংক থেকে এলিট অ্যাপটি ডাউনলোড করে নাও। সেখানে তুমি প্রতিটি টপিকের ভিডিও লেকচার, স্টাডি ম্যাটেরিয়ালস এবং নোটস, কোয়েশ্চেন অ্যান্সারের সলিউশন, অডিও বুকস এবং বোর্ডের যাবতীয় ইম্পর্টেন্ট আপডেট পেয়ে যাবে। তাই অ্যাপটি ডাউনলোড করতে ভুলো না। তো চলো আবার টপিকে ফিরে যাই। সেকেন্ড ক্লাসে আজকের যে টপিক তোমরা দেখতে পাচ্ছ যেটা লেখা আছে জিয়াউদ্দিন বার্নি ও ফতোয়া জাহানদারি। আমরা প্রথম ক্লাসে কি দেখেছিলাম? প্রথম ক্লাসে আমরা কৌটিল্যের অর্থশাস্ত্র এবং রাষ্ট্রনীতি সম্পর্কে আলোচনা করেছিলাম। তো আজকে দেখো যে ইউনিট 4 যার নাম হচ্ছে রাষ্ট্রের প্রকৃতি, তার মধ্যে যে ভারতীয় প্রেক্ষাপট তার আরেকটি হচ্ছে টপিক, যেটা হচ্ছে জিয়াউদ্দিন বার্নি ও ফতোয়া জাহানদারি এবং রাষ্ট্রের যে প্রকৃতি সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। তাহলে আগেরটা আমরা প্রাচীন যুগের রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে আমরা জেনেছিলাম। আজকে আমরা ফতোয়া জাহানদারি মানে বুঝতে পারছো এটা হচ্ছে মধ্যযুগের যে রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে আমরা জানতে পারবো। তাহলে দেখো, যেহেতু জিয়াউদ্দিন বার্নি ফতোয়া জাহানদারি মানে জিয়াউদ্দিন বার্নি মানে হচ্ছে সুলতানি যুগ, তাহলে সুলতানি যুগ মানে হচ্ছে যে মধ্যযুগ, যে শুরুর যে প্রথম দিকের যে রাষ্ট্রের প্রকৃতি অর্থাৎ সুলতানি যুগের রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে আমরা কিন্তু জানবো। তাহলে নিশ্চয়ই সুলতানি যুগে যেহেতু একজন ঐতিহাসিক জিয়াউদ্দিন বার্নি, সেহেতু তিনি সুলতানি যুগের তার যে ইতিহাসগুলো তিনি সুলতানি যুগের ইতিহাসগুলো এখানে বর্ণনা করেছেন। তাহলে আমরা প্রত্যেকেই জানি যে জিয়াউদ্দিন বার্নি মানে যে সুলতানি যুগ শুরু হয়েছে কত সাল থেকে? সুলতানি যুগ শুরু হয়েছে 1206 থেকে 1526। তাহলে 1526 হচ্ছে মুঘল যুগের সূত্রপাত। তাহলে 1206 মানে দাস বংশ থেকে হচ্ছে শুরু হচ্ছে সুলতানি যুগ। তার আগে ছিল সেটা হচ্ছে প্রাচীন যুগের ইতিহাস আমরা জেনেছি, সেখানে হিন্দু রাজরাজাদের ইতিহাসটা জেনেছি এবং এই সময় থেকে 1206 মানে দাস বংশের যে প্রতিষ্ঠাতা থেকে 1526 এই পর্যন্ত আমরা যেটা জানছি সেটা হচ্ছে সুলতানি যুগের ইতিহাস, অর্থাৎ ইসলামের ইতিহাস বা ইসলামীয় যুগের ইতিহাস বা মুসলিম যুগের ইতিহাস এটাও বলতে পারো। অর্থাৎ তাহলে দেখো এখানে আমরা তাহলে জানবো অ্যাকচুয়ালি জিয়াউদ্দিন বার্নি কে ছিল এবং ফতোয়া জাহানদারির যে বিষয়বস্তু, তার রাষ্ট্রনীতি এবং রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে তিনি যা তার গ্রন্থে এই ফতোয়া জাহানদারি গ্রন্থে যেটি আলোচনা করেছেন সমস্ত কিছু আমরা জানবো। তাহলে দেখো প্রথমেই আমাদের যেটা জানতে হবে কি যে জিয়াউদ্দিন বার্নি কে ছিলেন। তাহলে দেখো ভারতের প্রেক্ষাপট জিয়াউদ্দিন বার্নি ও ফতোয়া জাহানদারি সম্পর্কে জানবো। তাহলে জিয়াউদ্দিন বার্নি কে ছিল সেটা আমরা দেখবো। জিয়াউদ্দিন বার্নি কে? তাহলে এই কোশ্চেনটা দেখো যে একজন ব্যক্তি সম্পর্কে বলা হচ্ছে। এখানে এই কোশ্চেনটা তোমাদের পরীক্ষাতে এইভাবেও আসতে পারে কি যে জিয়াউদ্দিন বার্নি কে ছিলেন সেটা 3 নম্বরে একটা কোশ্চেন দিয়ে দিতে পারে, বা জিয়াউদ্দিন বার্নি সম্পর্কে টিকা সেটা 4 নম্বরে দিতে পারে বা 3 নম্বরে দিতে পারে। তাহলে আমাদেরকে এই জিয়াউদ্দিন বার্নি সম্পর্কে ডিটেলস জেনে রাখতে হবে যাতে 3 এবং 4 ধরো বড় কোশ্চেন দেওয়ার কোনো সম্ভাবনা নেই। যদি এই টাইপের কোশ্চেন দেয় তাহলে 3 এবং 4 নম্বরের কোশ্চেন তার যে পরিচয় সম্পর্কে শুধু যদি দেয়, এবং যদি অন্যভাবে রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে দেয়, যদি বলে কি যে সুলতানি যুগের
রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে আলোচনা করো, তখন সেটা বড় কোশ্চেনের দিকে যাবে। তো সেদিকে আমরা পরে এগুলো আলোচনা করব, আগে ক্লাসটা আগে শুরু করি। তো দেখো যে জিয়াউদ্দিন বার্নি কে ছিলেন, এটা আগে আমাদের জানতে হবে। তাহলে জিয়াউদ্দিন বার্নি নামটা শুনেই দেখো একটা মনে হচ্ছে একটা নামের মধ্যে, অনেকের নামের মধ্যে একটা আভিজাত্য লুকিয়ে থাকে, তাই তো? তো নামটার মধ্যে কিন্তু সেরকম একটা লুকিয়ে রয়েছে। তো হ্যাঁ, তিনি কিন্তু এক অভিজাত পরিবারের কিন্তু সন্তান ছিলেন, ঠিক আছে? অভিজাত পরিবারের সন্তান ছিলেন। তিনি উত্তরপ্রদেশের বারান নামক জায়গায় তিনি কিন্তু জন্মগ্রহণ করেছিলেন। কত সালে? 1285। এই 1285 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তাহলে দেখো যে এই জিয়াউদ্দিন বার্নি, তার যে স্থান, জন্মস্থান বারান, এই বারান থেকে তার টাইটেলটা কিন্তু বার্নি হয়েছে। এটা কিন্তু একটা জায়গা নাম মনে রাখার জন্য কিন্তু একটা ভালো একটা শর্ট টিপ, কি যে বারান থেকে কিন্তু বার্নি এটা এসেছে, এটা বলতে পারবে। তাহলে দেখো যে শর্টকাট এটা বলতে পারো যে তার যে জায়গার নাম থেকে কিন্তু তার টাইটেলটা এসেছে। তার বাবার যে টাইটেল, সেই রকম ভাবে তার বাবার যে টাইটেল থেকে যে এসেছে সেটা কিন্তু নয়। বোঝা গেল? তাহলে জায়গার নাম অনুসারে, তাহলে বারান প্রদেশের নাম থেকে তার নাম হয়েছিল বার্নি, অর্থাৎ জিয়াউদ্দিন বার্নি। তার বাবার নাম কি ছিল? মইদুল মুলক, ঠিক আছে? মইদুল মুলক। তিনি কে ছিলেন? তিনি ছিলেন জালাউদ্দিন খলজি। জালাউদ্দিন খলজি সম্পর্কে তোমরা প্রত্যেকেই জানো কি জালাউদ্দিন খলজি কে ছিলেন? খলজি বংশের প্রতিষ্ঠাতা। তোমরা ক্লাস 7 এটা মধ্যযুগে যখন ইতিহাস পড়েছিলে তখন সেটা পড়েছিলে। তাহলে দেখো জালাউদ্দিন খলজির যে ছেলে কলি খান, জালাউদ্দিন খলজির ছেলে যে কলি খান, তার ঘনিষ্ঠ ছিলেন। তাহলে এবার বুঝতে পারছো কি যে অভিজাত পরিবার কেন বলছি। তাহলে খলজি পরিবারের একজন সন্তান, তার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল জিয়াউদ্দিন বার্নির বাবা, তার কিন্তু একটা সম্পর্ক ছিল। তাহলে তার সম্পর্ক থেকেই রাজ পরিবারের সঙ্গে, সুলতান পরিবারের সঙ্গে তার একটা সম্পর্ক ছিল, এটা বলতে পারো। তাহলে দেখো এই যে নামটা বললাম যে কলি খান, যদিও ইতিহাসের পাতায় সেরকম ভাবে কোথাও তার সম্পর্কে বিস্তারিত পাবে না। তার কারণ কথিত আছে যে তার যে জামাই, মানে হচ্ছে পরবর্তী যে রাজা আলাউদ্দিন খলজি, তিনি সিংহাসন লাভের আশায় তার আগেই কিন্তু কলি খানকে হত্যা করেছিলেন, এরকম একটা গল্প কাহিনী রয়েছে। তো সেদিকে আমরা যাচ্ছি না। তো আমি যেটা জানবো কি যে তার বাবার সঙ্গে সুলতানি পরিবারের একটা রাজতান্ত্রিক একটা সম্পর্ক ছিল, আর এই সম্পর্ক জেরেই কিন্তু তাদের পরিবারকে অভিজাত পরিবার এটা আমরা বলতে পারি। তো দেখো এই জিয়াউদ্দিন বার্নি আরেকটা তার পরিচয়টা কি, তার বাবা যেহেতু সুলতানদের পরিবারের সঙ্গে একটা সম্পর্ক ছিল, সেই হিসাবে তিনি কিন্তু দীর্ঘ 17 বছর রাজ দরবারের সভাসদ ছিলেন। অর্থাৎ তিনি রাজ পরিবারের, অর্থাৎ সুলতান সাম্রাজ্যের তিনি 17 বছর তিনি কাজ করেছিলেন। তাহলে একটা হিউজ পরিবারে 17 বছর মানে সময়টা কম নয়। তিনি 17 বছর কাজ করেছিলেন এবং কত পর্যন্ত? 1351 ফিরোজ শাহ তুগলক, অর্থাৎ এই ফিরোজ শাহ তুগলক পর্যন্ত তিনি কাজ করেছিলেন। ফিরোজ শাহ তুগলকের সময় তাকে দেশদ্রোহিতার অভিযোগ আনা হয়েছিল, কি যে দেশদ্রোহী খাজা শাহজাহান, তার সঙ্গে নাকি তার একটা সম্পর্ক রয়েছে। এই খাজা শাহজাহানের সঙ্গে সম্পর্ক থাকার দরুন জিয়াউদ্দিন বার্নিকে তাকে ফিরোজ শাহ তুগলক পদচ্যুত করেছিল। তাহলে দেখো যে মোহাম্মদ বিন তুগলকের সময়টাতে তার একটা কি বলবো, তার একটা পাওয়ার ছিল, ক্ষমতা ছিল, কি যে প্রভাব প্রতিপত্তি ছিল। তার কথা মতো রাজা শুনতো, তার কথা শুনতো, তাকে
তাকে গুরুত্ব দিত। তাহলে মোহাম্মদ বিন তুগলকের সময়ে তার সম্মানটা ছিল সব থেকে বেশি, অর্থাৎ ফিরোজ শাহ তুগলক তার সময়ে তার ক্ষমতা হ্রাস হচ্ছে। তাহলে 17 বছর তিনি যে সুলতানি রাজ দরবারে তিনি কাজ করেছিলেন। তাহলে জিয়াউদ্দিন বার্নির যে পরিচয়, হালকা আমরা যে পরিচয়টা জানলাম, সেখান থেকে আমরা বলতে পারি যে তিনি যে সুলতানি সাম্রাজ্যের, সুলতানি রাজ দরবারের তিনি একজন গণ্যমান্য ব্যক্তি ছিলেন। এবং তার আরেকটি পরিচয় হচ্ছে যে এই সময় থাকাকালীন তিনি বিখ্যাত দুটি বই লিখেছিলেন। একটি হচ্ছে তারিকি ফিরোজ শাহী, একটা হচ্ছে তারিকি ফিরোজ শাহী, আর একটি হচ্ছে যেটা আমরা আজকের আলোচনা বিষয়, ফতোয়া ই জাহানদারি। বুঝতে পারছো? এই দুটি গ্রন্থ, তার মধ্যে যে ফতোয়া ই জাহানদারি, এই যে গ্রন্থটি মধ্যযুগের রাষ্ট্রের প্রকৃতি বা সুলতানি যুগের রাষ্ট্রের প্রকৃতি সেটা জানার জন্য একটা জলজ্যান্ত দলিল বলতে পারো। এটা হচ্ছে গুরুত্ব হচ্ছে খুবই। অর্থাৎ পরবর্তীতে 1526 এই সময়টাতে মুঘল যুগ যখন সৃষ্টি হচ্ছে, মুঘল যুগে অনেক ঐতিহাসিকের আমরা পাবো, অনেক সভাসদের নাম পাবো, তখন মুঘল যুগের যে রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে জানবো। কিন্তু সুলতানি যুগের রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে জানতে হলে ফতোয়া ই জাহানদারি এই গ্রন্থটাকে বিভিন্ন ঐতিহাসিক গুরুত্ব দিয়েছে। অর্থাৎ এই গ্রন্থেই যে রাষ্ট্রের প্রকৃতি কিরকম হবে সেটা কিন্তু তুলে ধরা হয়েছিল। এমনকি মুঘল যুগের রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে জানতে হলে আগে ফতোয়া ই জাহানদারি গ্রন্থটির যে বিষয়বস্তু সম্পর্কে আগে জানতে হবে, তাহলে কিন্তু সঠিক যে ইতিহাসটা সেটা জানা যাবে। তার কারণ এর উপর ভিত্তি করেই রাষ্ট্রের প্রকৃতি কিন্তু মুঘল যুগের রাষ্ট্রের প্রকৃতি সেটাও গিয়েছিল। অর্থাৎ যে ফতোয়া ই জাহানদারিকে ফলো করেই রাষ্ট্রের প্রকৃতি নির্ধারিত হয়েছিল মুঘল যুগে। তাহলে দেখো যে ফতোয়া ই জাহানদারি এটা খুবই গুরুত্বপূর্ণ গ্রন্থ, এবং তারিকি ফিরোজ শাহ তুগলকের সময়কার যে অনেক কাহিনী আমরা সেটা জানতে পারি। তাহলে আমরা জিয়াউদ্দিন বার্নি সম্পর্কে আমরা জানলাম। এবার দেখো যে তার যে বিখ্যাত গ্রন্থ ফতোয়া ই জাহানদারি, এই ফতোয়া ই জাহানদারি গ্রন্থ সম্পর্কে জানবো। ফতোয়া ই জাহানদারি প্রথমে আমরা বিষয়বস্তুটা কি, মানে কোন দিকটা নিয়ে তিনি আলোচনা করেছে সেটা আমরা জানবো। তাহলে দেখো যে ফতোয়া ই জাহানদারির যে বিষয়বস্তু আমি দেখো 3টে ভাগে ভাগ করেছি। সেখানে হচ্ছে সমকালীন তথ্য, তারপর হচ্ছে দেখো শাসনতান্ত্রিক আলোচনা, তারপর হচ্ছে ধর্মীয় দৃষ্টিভঙ্গি। তাহলে এই 3টা দিক যেটা জিয়াউদ্দিন বার্নি তার যে ফতোয়া ই জাহানদারির যে বিষয়বস্তু 3টা দিক রেখেছেন। তাহলে প্রথমে বলছে দেখো যে সমকালীন তথ্য। তাহলে দেখো যে বিষয়বস্তু হিসাবে বলছে কি যে সমকালীন তথ্য মানে বুঝতেই পারছো, সমকালীন মানে হচ্ছে সেই সময়টা সুলতানি যুগ, যে সুলতানি যুগের যে ইতিহাসটা আমরা জানতে পারি এই ফতোয়া ই জাহানদারি নামক গ্রন্থের মাধ্যমে, এবং সেটা হচ্ছে সঠিক তথ্য পরিবেশন করে বা সঠিক তথ্য সেখানে দেওয়া রয়েছে, এবং সেটাকে অনেক ঐতিহাসিক গ্রহণযোগ্য বলে মনে করেছেন। তার কারণ 17 বছর একজন ব্যক্তি রাজদরবারে কাজ করেছিলেন। তাহলে একজন ব্যক্তি যদি 17 বছর রাজদরবারে কাজ করে থাকে, তাহলে নিশ্চয়ই সেই রাজদরবারের ইতিহাস তার জানা রয়েছে, বিভিন্ন দলিল, বিভিন্ন কাগজপত্র তিনি নিজে নাড়াচাড়া করেছেন। তাহলে এত কিছু তিনি যেহেতু উপস্থিত থেকেছে, সেখানে প্রেজেন্ট থেকেছে, একজন ব্যক্তি যদি সেই রাজদরবারে প্রেজেন্ট থাকে তাহলে নিশ্চয়ই সেই রাজদরবার সম্পর্কে অনেক কিছু তার তথ্য থাকবে। অর্থাৎ সেই তথ্য যেগুলো তিনি ব্যাখ্যা করেছেন বা দিয়েছেন বিভিন্ন রাজা সম্পর্কে, বিভিন্ন সুলতান সম্পর্কে যে তথ্যগুলো তিনি ব্যাখ্যা করেছেন, যে মোহাম্মদ বিন তুগলক এই করেছিলেন, ফিরোজ শাহ তুগলক এই করেছিলেন, তুগলক বংশের অন্যান্য রাজাগুলো এই করেছিলেন, তার এই যে আলোচনাগুলো যে ব্যাখ্যা করেছেন অন্যান্য ঐতিহাসিকরা সেটা মেনে নিয়েছে।
কেন মেনে নিবে না? তার কারণ হচ্ছে এটাই কি যে 17 বছর যে থেকেছে সেই কারণে তারা মেনে নিয়েছে। অতএব তাদের মনে কোনো সংশয় নেই। তার কারণ আরে বাবা ও তো সে তো প্রেজেন্ট ছিল। একজন ব্যক্তি যখন প্রেজেন্ট থাকবে এবং প্রেজেন্ট থেকে যখন তিনি ইতিহাস লিখবে তাহলে সেটা আলাদা বিষয়। তো সেক্ষেত্রে মানে সমালোচনা করা যায় না। কিন্তু এখানে যদি এরকম হতো কি যে সে সেই সময়ের ঐতিহাসিক ছিল যদি না হতো, তার যদি পরে যদি হতো, ধরো কি তুগলক বংশের পরে তিনি সেখানে প্রেজেন্ট ছিল এবং তুগলক বংশ সম্পর্কে তিনি লিখেছেন, তাহলে হয়তো সমালোচনার মুখে পড়তে হতো। অর্থাৎ সমকালীন তথ্য, অর্থাৎ সেই সময় যে তথ্য পাওয়ার জন্য এই যে ফতোয়া-ই জাহানদারি নামক যে গ্রন্থটি, সেটা হচ্ছে সব থেকে পারফেক্ট একটা গ্রন্থ, যার মাধ্যমে আমরা বিভিন্ন তথ্য আমরা জানতে পারি। তারপরে দেখো দ্বিতীয়তে কি রয়েছে, শাসনতান্ত্রিক আলোচনা। অর্থাৎ জিয়াউদ্দিন বার্নি ফতোয়া-ই জাহানদারি গ্রন্থে শুধুমাত্র যে সেখানকার যে তথ্য সম্পর্কে আলোচনা করেছেন সেটা নয়, শাসনতান্ত্রিক আলোচনা। অর্থাৎ এখানে যে বিভিন্ন যে সুলতান বিভিন্ন সময়ে সিংহাসনে বসেছেন, তাদের রাজকার্য পরিচালনা করেছেন, বিভিন্ন জায়গায় আন্দোলন, বিভিন্ন জায়গাতে তাদের যুদ্ধ প্রেরণ করেছেন, যুদ্ধ করেছেন, বিভিন্ন যে নীতি, রাষ্ট্রীয় নীতি, আইন, সমস্ত কিছু এই শাসনতান্ত্রিক যে আলোচনার মধ্যে তিনি দেখিয়েছেন। অর্থাৎ সুলতানের যে শাসন কার্য পরিচালনা কিভাবে করতে হবে, অর্থাৎ সুলতানের শাসন নীতি কিরকম হবে, সেটা ইসলামিক হবে না সেটা স্বৈরতান্ত্রিক হবে, এই ধরনের তিনি ব্যাখ্যা তিনি এই গ্রন্থে দেখিয়েছেন। অর্থাৎ যে ইসলামিক যে রীতিনীতি বা শরীয়তের ব্যাখ্যা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা, সেটা যে সঠিক, সেটা তার যে গ্রন্থে সেটা ব্যাখ্যা করেছেন। যে শরীয়ত অনুসারে যদি সুলতান তার রাষ্ট্র পরিচালনা করেন তাহলে সেটা ন্যায়সঙ্গত হবে, যুক্তিসঙ্গত হবে, সেটা তিনি এই গ্রন্থে দেখার চেষ্টা করেছেন। অর্থাৎ শাসনতান্ত্রিক আলোচনার যে বিষয়বস্তু হিসাবে তিনি যেটা দেখিয়েছেন সেটা হচ্ছে শরীয়তকে তিনি বেশি গুরুত্ব দিয়েছেন, হাদিসকে তিনি বেশি গুরুত্ব দিয়েছেন। শাসনতান্ত্রিক আলোচনার যে মেন বিষয়বস্তু তিনি এটাই দেখে যে রাজনীতি এবং ইসলামিক শাসনতন্ত্র দুটোই হচ্ছে পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত। অতএব তার যে আলোচনার যে বিষয়বস্তু হিসাবে, অর্থাৎ একজন সুলতানকে শাসনতান্ত্রিক আলোচনা বা শাসনতান্ত্রিক শাসন ব্যবস্থাটা কিরকম হবে, তিনি সেটা দেখিয়েছেন কি যে হাদিসকে বা হাদিসের শরীয়তের অনুসারে রাষ্ট্র পরিচালনার কথা তিনি ব্যাখ্যা করেছেন। তারপরে দেখো কি আছে তৃতীয়তে, ধর্মীয় দৃষ্টিভঙ্গি। দেখো একটা জিনিস, জিয়াউদ্দিন বার্নি তিনি ছিলেন একজন গোঁড়া মুসলিম। অর্থাৎ তার যে গ্রন্থের যে বিষয়বস্তু হিসাবে যে ধর্মীয় দৃষ্টিভঙ্গি এটা থাকবে না, সেটা নির্দ্বিধায় বলা যায়। অর্থাৎ তিনি যেটা দেখাতে চেয়েছেন, একজন সুলতান তার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ধর্মীয় দিকটাকে তিনি প্রাধান্য দিবেন। অর্থাৎ তিনি শরীয়ত বা হাদিস এই সমস্ত কিছুকে অগ্রাহ্য করে কোনো কাজ করবেন না। তাহলে তিনি এই কথাটা কেন বলেছেন? তাহলে নিশ্চয়ই তিনি যে সুলতানদের মধ্যে তাহলে ধর্মীয় নিরপেক্ষতার কোন জায়গা তিনি খুঁজে পেয়েছেন। নিশ্চয়ই তিনি ধর্মীয় নিরপেক্ষতার কোন সুলতানের উদাহরণ পেয়েছেন, বা তিনি এটা দেখাতে চেয়েছেন যে ইসলাম সম্প্রদায় তারা তাদের যে আদর্শ থেকে বিচ্যুতি হচ্ছে এই সুলতানদের কর্মকাণ্ডের ফলে। অতএব সুলতানকে অবশ্যই
যে ধর্মীয় দিক দিয়ে রাষ্ট্র পরিচালনা করবেন, অর্থাৎ ধর্মীয় অনুসারে রাষ্ট্র পরিচালনা যদি করে তাহলে সেই রাষ্ট্র উন্নত ঘটবে। অতএব রাষ্ট্রের জনগণ খুব ভালো থাকবে, সুখে থাকবে, শান্তিতে থাকবে, কোনো প্রকার ঝামেলা হবে না, কোনো প্রকার অশান্তি হবে না। অতএব এই কারণে তিনি বলেছেন যে অবশ্যই সুলতানকে ধর্মীয় দিকটাকে বজায় রাখতে হবে, যাতে ধর্মীয় যে ভাবনা, ধর্মীয় আদর্শ যাতে কোনো মতে অক্ষুণ্ণ না হয়। অতএব সবসময় যাতে ঠিক থাকে সেটা দেখতে হবে। দেখো এবার হচ্ছে জিয়াউদ্দিন বার্নি যে ফতোয়া জাহানদারি গ্রন্থে রাষ্ট্রনীতি, তাহলে রাষ্ট্রনীতিতে তিনি কোন বিষয়গুলিকে রেখেছেন দেখব। দেখো প্রথমে হচ্ছে ধর্মীয় কর্তব্য। পিকচারটার মধ্যে দেখতে পাচ্ছ যে সেখানে সিম্বল যেগুলো রয়েছে অনেক ধর্মীয় বিষয়, অর্থাৎ সুলতানের ধর্মীয় কর্তব্য। সুলতানের ধর্মীয় কর্তব্য কি হবে? তো দেখো আমি আগের স্লাইডে আলোচনা করতে গিয়ে আমি একটা কথা বললাম যে জিয়াউদ্দিন বার্নি ছিলেন একজন গোঁড়া মুসলিম সম্প্রদায়ের ব্যক্তি, কঠোর। তো অতএব তিনি সুলতানকে বারবার সতর্ক করার চেষ্টা করেছেন যে এই ভারতবর্ষ যেখানে হচ্ছে হিন্দুদের সংখ্যা হচ্ছে পরিমাণে বেশি, বৃহৎ, তো এখানে তাদের যে সাম্রাজ্যকে টিকিয়ে রাখার জন্য প্রথমে যে কাজটা করতে হবে যে ইসলাম ধর্মে দীক্ষিত ব্যক্তিরা যারা তাদের ধর্ম থেকে বিচ্যুতি হচ্ছে বা আদর্শ থেকে তারা বেরিয়ে যাচ্ছে, সেই দিকটাকে নজরে রেখে রাজাকে কঠোর সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যাতে নিজের যে ধর্ম সেই ধর্মটা যাতে ঠিক থাকে। যদি ইসলাম ধর্মের মানুষরা তাদের ধর্মের বাইরে যদি চলে যায়, যেহেতু ভারতবর্ষ হচ্ছে হিন্দু প্রধান একটা দেশ যেখানে হচ্ছে প্রচুর পরিমাণে হিন্দুদের সংখ্যা, অতএব সেই জায়গাতে যদি রাজা তার সঠিক সিদ্ধান্তের মাধ্যমে এই দিকগুলো যদি না ঠিক করে তাহলে হয়তো তারা বেশি দিন তাদের যে শাসন ব্যবস্থা সেটাকে টিকিয়ে রাখতে পারবে না। অতএব ইসলামীয় আদর্শ থেকে যারা বিচ্যুত ঘটছে তাদেরকে ফিরিয়ে আনতে হবে, তাদের মধ্যে ধর্মীয় ভাবনা ভাবাবেগ সেটাকে ভিতরে ঢোকাতে হবে, ইসলাম ধর্মটাকে বিস্তার ঘটাতে হবে, অর্থাৎ সেটাকে আরো বিস্তার ঘটাতে হবে। এইভাবে যে একটা রাষ্ট্রীয় শাসন ব্যবস্থাকে তিনি পরিচালনার কথা বলেছেন রাষ্ট্রনীতির মধ্যে। সেই কারণে তিনি রেখেছেন যে সুলতানের ধর্মীয় কর্তব্য। অতএব ইসলাম ধর্মটার প্রসারের জন্য তিনি প্রচুর পরিমাণে ধর্মীয় ক্ষেত্রে যে অর্থ বিনিয়োগ করবেন, প্রচুর পরিমাণে মসজিদ নির্মাণ করবেন, বিভিন্ন যে ইসলাম যে ধর্মীয় বিভিন্ন ধরনের সম্মেলন থেকে শুরু করে সমস্ত কিছু করবেন, যার মাধ্যমে সাম্রাজ্যবাসীর মধ্যে তাদের মধ্যে ধর্মীয় ভাবাবেগটা জাগ্রত হয়, ইসলাম ধর্ম যে শ্রেষ্ঠ ধর্ম সেই দিকটা যাতে তাদের মধ্যে যেটা জাগ্রত হয়। তো সেই দিকটা রাজার অবশ্যই কর্তব্য হওয়া উচিত কি যে সেই দিকটা যাতে ঠিক থাকে। তারপরে দেখো কি রয়েছে, রাষ্ট্রীয় আইন। রাষ্ট্রীয় আইন, তাহলে রাষ্ট্র আইনে কি বলা হচ্ছে, রাষ্ট্রীয় আইন কিরকম হবে? তাহলে জিয়াউদ্দিন বার্নি রাষ্ট্রীয় আইন বলতে তিনি স্পষ্ট ভাষাতে বলেছেন যে শরীয়তের আইনটাই হচ্ছে শ্রেষ্ঠ আইন, শরীয়ত হাদিস হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ আইন, ন্যায়সঙ্গত এবং
সেটা হচ্ছে শান্তি। ন্যায় এবং সুষ্ঠু বিচার একমাত্র শরীয়তের আইন অনুসারে, বিধান অনুসারে সেটা হতে পারে। অতএব রাজাকে রাষ্ট্রীয় আইনের সাথে শরীয়তের আইনটাকে যুক্ত করতে হবে এবং এই শরীয়তের আইন অনুসারে যে রাষ্ট্রীয় আইনটাকে তিনি বলবৎ করবেন। তো দেখো, রাষ্ট্রীয় আইন অনুসারে যদি রাষ্ট্রীয় আইন হিসাবে শরীয়তের আইন যদি বলবৎ করেন, একটু আগে আমি যেটা বললাম কি যে ভারতবর্ষ হচ্ছে, সেখানে প্রচুর পরিমাণে হিন্দু যে সংখ্যাটা রয়েছে, তাহলে সেখানে যদি শরীয়তের আইন যদি বলবৎ করে তাহলে হয়তো সুলতানের ক্ষেত্রে একটা সমস্যার সৃষ্টি হতে পারে বা সেখানে একটা বিরোধের পরিস্থিতি তৈরি হতে পারে। তো তার জন্য ফতোয়া জাহানদারি গ্রন্থে তিনি বলেছেন যে প্রথমত তিনি জাওয়াবিত মানে একটা অংশকে তিনি শরীয়তের আইন প্রয়োগ করার কথা বলেছেন এবং সেটাকে সেখান থেকে ধীরে 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 আবার বাড়ানোর কথা বলেছে। অর্থাৎ এক জায়গা থেকে আস্তে 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 সেটাকে প্রসারণের কথা বলা হয়েছে। এক জায়গাতে তো মানে হঠাৎ করে তো পুরো দেশে তো শরীয়তের আইন বলবৎ করা সম্ভব নয়। যেমনটা ধরো কি যে আমাদের যে কিছুদিন আগে যে এনআরসি, যে কেন্দ্রীয় সরকার এনআরসি যে প্রয়োগ করার জন্য তৎপর হয়েছিল, সেখানে দেখো যে প্রথমে আমরা প্রত্যেকে জানি আসামে এনআরসি লাগু করলো, তারপরে আবার অন্যান্য স্টেটে আস্তে আস্তে লাগু করার চেষ্টা করছিল। তো সেখানে একটা বিশাল একটা প্রতিরোধ গড়ে উঠলো, জনসাধারণের দিক থেকে আন্দোলন তৈরি হলো। তো তাহলে এই যে আন্দোলনের চাপে পড়ে কিন্তু সরকার শেষ পর্যন্ত সেটাকে ধামাচাপা দিল। তাহলে সেই রকমই দেখো, যিনি বলতে চাইছেন কি যে এইভাবে হঠাৎ করে পুরো দেশে শরীয়তের আইন সেটা বলবৎ করার কথা তিনি বলেননি। তিনি বলছে কি যে না, আস্তে একটা জায়গাতে ফিক্সড, তারপরে সেই জায়গা থেকে আইনটাকে প্রসার ঘটাতে হবে, তাহলে কিন্তু হবে। কিন্তু এক জায়গায় হঠাৎ করে তিনি যদি করেন তাহলে হয়তো যে মিডিল ভারত, মধ্য ভারতে সেটা মেনে নিবে, কিন্তু দক্ষিণ ভারত, তারপরে হচ্ছে তোমার যে দক্ষিণ পশ্চিম, এই সমস্ত জায়গাগুলো তো হিন্দুদের সংখ্যা বেশি ছিল, হিন্দু সামন্ত রাজাদেরও প্রভাব প্রতিপত্তি ছিল। তো তাহলে তো তারা প্রতিরোধ গড়ে তুলবে, তারা তো মেনে নিবে না। তো সেই কারণে বলছি যে আস্তে আস্তে সেটাকে করার কথা বলা হয়েছে এবং তিনি মনে প্রাণে বিশ্বাস করেন যে রাষ্ট্রীয় আইন সেটা শরীয়ত অনুসারে যদি হয় তাহলে সেটা খুব ভালো হবে, ন্যায়সঙ্গত হবে এবং সেটার মাধ্যমে প্রত্যেকে সমান অধিকার পাবে, শাস্তির ক্ষেত্রে প্রত্যেকের ন্যায় পাবে, বিচার ব্যবস্থা, সুষ্ঠু বিচার ব্যবস্থা পাবে। তাহলে দেখো এই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না, কোনো প্রকার সমস্যা হবে না যদি রাষ্ট্রীয় আইন যদি শরীয়তের আইন অনুসারে যদি হয়। বোঝা গেল? তাহলে দেখো যে রাষ্ট্রীয় আইন মানে ফতোয়া জাহানদারি গ্রন্থে তিনি বলেছেন শরীয়তের আইন। রাষ্ট্রীয় আইন মানে হচ্ছে শরীয়তের আইন, এক কথায়। আর কি যে তিনি এটাকে বোঝাতে চেয়েছেন, তার কারণ তিনি বারবার একটা কথা তোমরা এই জিনিসটা মনে রাখার চেষ্টা করো, তিনি কিন্তু ধর্মকে তিনি বেশি প্রাধান্য দিয়েছেন। তিনি একজন গোঁড়া মুসলিম সম্প্রদায়ের মানুষ ছিলেন, অতএব তার কাছে ধর্মটাই ছিল আসল। অতএব তিনি তার ব্যাখ্যার মাধ্যমে যে ধর্মটাকে তিনি গুরুত্ব দিয়েছেন, অর্থাৎ যে রাষ্ট্রনীতি বা রাষ্ট্রীয় আইনের ক্ষেত্রে তিনি শরীয়তের আইনকে বলবৎ করার কথা বলেছেন। দেখো ন্যায় বিচার, ন্যায় বিচার আমরা প্রত্যেকে ন্যায় বিচারের জন্য কোথায় যাই? ন্যায় বিচারের জন্য আমরা আদালতে যাই, তাই তো? যাতে আদালতে গেলে আমাদের বিচারটা একদম কি পায়, সমান সমান যাতে হয়। এই যে দেখতে পাচ্ছি চিত্রটাতে সমান সমান হয়। তো জিয়াউদ্দিন বার্নি ন্যায় বিচার প্রসঙ্গে তিনি যেটা বলেছিলেন যে সুষ্ঠু ন্যায় বিচারের জন্য তিনি যদি একজন সুলতান
যে শরীয়তকে বা হাদিসকে প্রাধান্য দেন এবং সেই হাদিস অনুসারে যদি তিনি পরিচালনা করেন তাহলে ন্যায় বিচারটা হবে, তাছাড়া কিন্তু ন্যায় বিচার কখনোই সম্ভব নয়। অর্থাৎ যে ধর্মীয় গ্রন্থ হাদিসে কখনোই কোনো মানুষকে যে অন্যায় করলে তাকে যে সে শাস্তি পাবে এই কথাটা সবসময় বলেছেন। কোনো নিরপরাধ ব্যক্তি তাকে যে শাস্তি দেওয়া হবে এই কথাটা কখনোই বলা হয়নি। অতএব ন্যায় বিচার যদি বা সুষ্ঠু বিচার যদি পেতে হয় তাহলে শরীয়তের বিধান অনুসারেই সেটা পরিচালনা করতে হবে। অর্থাৎ ন্যায় বিচারের জন্য আমাদেরকে সেই হাদিসের উপর নির্ভর করতে হবে। অর্থাৎ ইসলামিক কান্ট্রি রাষ্ট্র বা সুলতানি সাম্রাজ্যে ন্যায় বিচারের জন্য যে শরীয়তের বিধান অনুসারেই পরিচালিত হয়েছিল। রাজকীয় মর্যাদা, দেখো এখানে যেটা বলা হচ্ছে রাজকীয় মর্যাদা, একজন সুলতান সে হচ্ছে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। একজন সুলতান যে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী এটাকে রাজা তুলে ধরার চেষ্টা করবেন। কাদের মাধ্যমে? সেই সভাসদদের সামনে বা জনসাধারণের সামনে। কি যে একটা রাজার যে ক্ষমতা বা সুলতানের যে ক্ষমতা, তিনি হচ্ছেন ঈশ্বর প্রদত্ত যে দূত বা ঈশ্বরের ছায়া, তো তার যে মর্যাদা একদম হচ্ছে সব ওপরে। অতএব রাজাকে যখন সভাসদ বা কোনো জনগণ দেখবে তখন সবসময় মাথাটা নত জনু হয়ে মাথাটাকে নত জনু হবে। অর্থাৎ মস্তিষ্ক ঝুঁকে রাজাকে সালাম করবে, রাজার হাতে চুম্বন করবে, রাজা সিংহাসনকে চুম্বন করবে। অর্থাৎ একজন রাজার যে মর্যাদা তাহলেই উপরে উঠবে। ফতোয়া জাহানদারি গ্রন্থে তিনি বারবার বলেছেন যদি রাজকীয় মর্যাদা যদি উঁচুতে না থাকে তাহলে তাকে কেউ গুরুত্ব দিবে না বা প্রাধান্য দিবে না। তাহলে যেটা দরকার একজন রাজাকে বা সুলতানকে কি যে তার মর্যাদাটাকে উপরে নিয়ে যাওয়া, এবং তার মর্যাদা যদি হাই না হয় তাহলে কিন্তু জনগণ বা সভাসদ কেউ গুরুত্ব দিবে না। অর্থাৎ তোমার কর্মকাণ্ড এবং তোমার যে আধিপত্য সমস্ত কিছুর উপর তোমার যে মর্যাদাটা নির্ভর করবে। তুমি যদি সভাসদের সামনে তোমার যে ক্ষমতাটা সেটাকে তুমি যদি জাহির না করতে পারো তাহলে কিন্তু তোমাকে কেউ সম্মান দিবে না। বাস্তবে কি হয়, আমাদের যেরকম হয় যে আমার কাছে সব টাকা রয়েছে, সবকিছু রয়েছে, কিন্তু আমি সেই রকম ভাবে জাহির করি না বা দেখানোর চেষ্টা করি না বলে সমাজে সম্মানও দেয় না। অর্থাৎ ফতোয়া জাহানদারিতে জিয়াউদ্দিন বার্নি যে কথাটা বলেছেন যে সেটা করলে হবে না। তুমি যে সবার যে উপরে, তুমি যে সর্বশক্তিমান, সেটা প্রমাণ করার চেষ্টা করতে হবে তোমাকে সব সময়। অতএব তুমি যাই থাকো না কেন তোমার সিট দ্বারা থাকবে একদম শক্ত। সিট দ্বারা যদি সেটা বেঁকে যায় তাহলে চলবে না। তুমি যদি বেঁকে যাও, তুমি যদি ঝুঁকে যাও তাহলে তোমার সভাসদ জনগণ কিন্তু তোমাকে সম্মান দিবে না। কি যে রাজা তো দুর্বল, তখন তোমাকে দুর্বল রাজা হিসাবে পরিচয় দিবে। অর্থাৎ সেই কারণে বলছি কি যে রাজকীয় মর্যাদা, এই রাজকীয় মর্যাদা সব সময় উঁচু জায়গাতে রাখার কথা বলা হয়েছে। পরবর্তীতে কি আছে দেখব। সুলতানের বংশ কৌলিন্য। দেখো
সুলতানের বংশ কৌলীন্য, বংশ গৌরব সবসময় একটা সমাজের একটা পরিচয়, আমরা প্রত্যেকে জানি যে উঁচু পরিবারে জন্মগ্রহণ করলে প্রথম থেকেই ছোটবেলা থেকে তার বংশ কৌলীন্য তার মধ্যে থাকে এবং তার মধ্যে একটা অহংকারও জন্মায় কি যে আমি এই পরিবারের সন্তান। তাহলে সেখান থেকে কেউ বড় হচ্ছে বা কেউ আবার একেবারে দুস্থ পরিবার থেকে সে উঠছে, সে যখন প্রতিষ্ঠিত হবে সে আলাদা, তখন তার সম্মান আলাদা, কিন্তু তার সে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত সে কিন্তু একেবারে সে দুস্থ পরিবারে থাকছে বা দলিত সম্প্রদায়ের সে থাকছে। তো বলছে যে জিয়াউদ্দিন বার্নি যে সুলতানের বংশ কৌলীন্য সেটা হাই হবে, রাজকীয় মর্যাদা যেরকম সেরকম হচ্ছে সুলতানের বংশ কৌলীন্য সেটা হবে হাই। বোঝানোর চেষ্টা করতে হবে জনগণকে কি যে আমার বংশ পরম্পরা, আমি রাজা হয়েছি, মানে কি যে ঈশ্বর আমাদেরকে রাজার রাজ্য এবং রাজ্য শাসন করার জন্য পাঠিয়েছে, আমাদের পরিবারটা আমাদের বংশটা সেটা হাই, বংশ কৌলীন্য সেটা বোঝানোর চেষ্টা করতে হবে কি যে আমাদের যারা রাজ কার্য পরিচালনা করে তারা সাধারণ বংশের মানুষ নয়, এই দিকটাকে বোঝানোর চেষ্টা করতে হবে কি যে তারা উচ্চ হাই বংশের মানুষ, অতএব সাধারণ মানুষের মতো তাদের বংশ নয়, তাদের বংশ থেকে পুরো আলাদা। জিয়াউদ্দিন বার্নি সেই জন্য তো নিচু সম্প্রদায়ের মানুষদেরকে তিনি দেখতে পারতেন না, অর্থাৎ তিনি বলতেন নিচু সম্প্রদায়ের মানুষদের কখনোই শিক্ষিত করা উচিত নয়, তাদেরকে শিক্ষা দীক্ষা দেওয়া যাবে না, তাদেরকে কোনো রাজ পরিবারে কোনো উঁচু পদে তাদেরকে নিয়োগ করা যাবে না, এই সমস্ত দরকার নেই। যদি নিম্ন শ্রেণীর মানুষদেরকে যদি রাজ পরিবারের যদি তাদেরকে সদস্য নিয়োগ করা হয় তাহলে রাজার রাজ গরিমায় সেটা আঘাত পাবে। অতএব রাজাকে উচিত সেই বংশ কৌলীন্যটাকে বজায় রাখা এবং যে রাজ পরিবারের যে কর্মচারী সেগুলো নিয়োগ করবে রাজা রাজ পরিবারের যে সদস্য তাদের মধ্যে থেকে, কোনো নিম্ন শ্রেণীর যে পরিবার তাদের মধ্যে থেকে নয়। অর্থাৎ এখানে কিন্তু আজ আমরা যে বর্তমান যুগে দাঁড়িয়ে জিয়াউদ্দিন বার্নির এই মতামতটাকে আমরা হয়তো মেনে নিতে পারবো না, তার কারণ আমরা এখন বর্তমানে কি যোগ্যতাটাকেই প্রাধান্য বেশি দিই, আমরা কোনো প্রকার যে রিজার্ভেশন যে রুলসকে আমরা সেখানে প্রাধান্য দেওয়ার এখন চেষ্টা করছি না, যদিও আমাদের রিজার্ভেশন যে রুলস সেটা বলবৎ রয়েছে। অতএব আমাদের মনে এখন শিক্ষিত সমাজের মনে এখন একটাই, যেটা হচ্ছে যোগ্যতা যার সে কাজ পাবে। কিন্তু জিয়াউদ্দিন বার্নি কি বলছে যে বংশ কল্যাণ বজায় রাখার জন্য বলছে কি যে না, কোন নিচু সম্প্রদায়ের মানুষদেরকে শিক্ষা দীক্ষা দেওয়ার প্রয়োজন নেই, তাদেরকে কোনো চাকরিতে বা উচ্চ পদে কোনো নিয়োগ করার কোনো প্রয়োজন নেই। এগুলো যদি করা হয় তাহলে কিন্তু যে সুলতানি যে শাসন ব্যবস্থায় একটা প্রভাব পড়বে, অর্থাৎ যে বংশ কল্যাণ বলে কিছু থাকবে না। যদি নিচু সম্প্রদায়ের মানুষরা যদি রাজ পরিবারের বিভিন্ন উচ্চ পদে যদি তাদেরকে নিয়োগ করা হয়, এককালীন এমন হবে কি যে হয়তো রাজাদেরকে সুলতান বংশের তাদেরকে হত্যা করে তারাই হয়তো ক্ষমতা দখল করবে, যেমন যে রোমের যে ইতিহাসে যেটা হয়ে এসেছে বা হয়েছে। অতএব বংশ কল্যাণ বলে কিছু থাকবে না। যেমন রোম সাম্রাজ্যের ইতিহাসে আমরা দেখেছিলাম যে রোম সাম্রাজ্য প্রায় যে 200 বছর রাজত্ব করেছিল, সেখানে কিন্তু রাজ পরিবারের যে সদস্য বা রাজার ছেলে যে রাজা হবে সেরকম কিছু ছিল না, যার যোগ্যতা তাকে রাজা করা হয়েছিল। এইভাবে 200 বছর রাজত্ব করতে পেরেছিল, তা তো কিন্তু সম্ভব হতো না। 2000 বছর এইভাবে রাজত্ব করতে পেরেছিল। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, সুলতানের যে বংশ কল্যাণ বজায় রাখার জন্য জিয়াউদ্দিন বার্নি যে সুলতানকে এই নির্দেশটা দিয়েছেন তার যে গ্রন্থে। পরবর্তীতে কি আছে দেখব, রাজতন্ত্র। দেখো
ফতোয়া জাহানদারি গ্রন্থে রাজতন্ত্র বলতে এখানে চরম যে রাজতন্ত্র সেটাকে বলেছেন। চরম রাজতন্ত্র কেন বলছেন? কি যে রাজা হচ্ছে চরম ক্ষমতার অধিকারী, এবং এই রাজতন্ত্র হবে সেটা হচ্ছে বংশ পরম্পরায়। বংশ পরম্পরায় খুব ভালো কথা। এই বংশ পরম্পরায় রাজতন্ত্র পরিচালিত হবে, এবং এই রাজতন্ত্র কি পরিচালিত হবে শরীয়ত, এই শরীয়ত অনুসারে বা হাদিস অনুসারে পরিচালিত হবে। আর কি এই রাজতন্ত্র যেহেতু চরম ক্ষমতার অধিকারী, তাহলে রাজাকে তিনি যে শক্তিশালী সেটা বোঝাতে হবে জনগণকে। এবং শরীয়ত অনুসারে যেহেতু বলা হচ্ছে, তো অন্যান্য দেশের যে সাম্রাজ্যগুলি বা ইসলামিক রাষ্ট্রগুলি পারস্যের যে শাসনীয় যে সাম্রাজ্য, এই শাসনীয় সাম্রাজ্যের অনুকরণে গড়ে উঠেছে। তো হিসাবে তিনি বলেছেন যে পারস্য যে সাম্রাজ্য, সে পারস্যকে অনুকরণ করার কথা বলা হয়েছে এই রাজতন্ত্রকে। তো পারস্যের অনুকরণে যদি রাজতন্ত্রকে প্রতিষ্ঠিত করে, তাহলে সেই রাজতন্ত্র অনেকটা সুগঠিত হবে এবং সেটা পরিচালনা করার ক্ষেত্রে সুলতানের অনেক সুবিধা হবে। তার কারণ পারস্যের যে শাসনীয় যে সাম্রাজ্য বংশ, সেটা হচ্ছে অনেকটা গৌরব সমৃদ্ধ। তো সেই কারণে সেই পারস্যকে অনুসরণ করাটা রাজার অবশ্যই বা সুলতানের অবশ্যই কর্তব্য। অতএব রাজতন্ত্র হিসাবে পারস্যের রাজতন্ত্রকে অনুকরণের কথা এখানে বলা হয়েছে, এবং রাজা হচ্ছে চরম ক্ষমতার অধিকারী। পরবর্তীতে কি আছে দেখব। জিয়াউদ্দিন বার্নি ঐশ্বরিক তথ্যকে তিনি মেনে নিয়েছেন, অর্থাৎ ঈশ্বর হলেন যে চরম ক্ষমতার অধিকারী। ঈশ্বর এই ইহজগতে আমাদের কাউকে শাস্তি বিধান করছে, কাউকে শাস্তি দিচ্ছে, কেউ অন্যায় করলে তাকে শাস্তি দিচ্ছে, আবার কাউকে রাজ্য দিচ্ছে রাজ্য শাসন করার জন্য। তাহলে ঈশ্বর তাহলে সব থেকে ক্ষমতার অধিকারী। এই ঐশ্বরিক তত্ত্বকে তিনি মেনে নিয়েছেন, এবং তিনি এই ঐশ্বরিক তত্ত্বের ভিত্তিতে তিনি 3 প্রকার রাজ্যের কথা বলেছেন। এক হচ্ছে নবী বা পয়গম্বর রাজ্য, 2 নম্বর পয়গম্বর অনুসরণকারী রাজ্য, 3 নম্বর হচ্ছে পয়গম্বর বিচ্যুত বা স্বৈরতান্ত্রিক। তাহলে এই 3টে ভাগে ভাগ করেছে। তাহলে নবী বা পয়গম্বর মানে হচ্ছে, দেখো যে হযরত মুহাম্মদ মৃত্যুর যে পরবর্তী 4 জন যে খলিফা যে ধর্মীয় ভিত্তিতে যে শাসনতন্ত্র পরিচালনা করেছে, সেটা হচ্ছে পয়গম্বর রাজ্য বা ঈশ্বরের রাজ্য। সেটাকে অনুসরণ করা বলা হচ্ছে কি যে সেইভাবে খলিফার যে শাসনতন্ত্র সেইভাবে রাজ্য শাসন করার কথা বলা হচ্ছে। দ্বিতীয় প্রকার হচ্ছে সেইভাবে না হলে সেরকম অনুসরণ করে, পয়গম্বরকে অনুসরণ করে সে রাজ্য পরিচালনার কথা বলা হচ্ছে। এবং তৃতীয় প্রকার হচ্ছে এই পয়গম্বর থেকে বিচ্যুত, মানে তৃতীয় প্রকারে যেটা হচ্ছে ফিরোজ শাহ তুগলক, যে হচ্ছে জিয়াউদ্দিন বার্নিকে তার ক্ষমতার থেকে অপসারণ করেছিলেন 1351-তে অপসারণ করেছিলেন। তো ফিরোজ শাহ তুগলকের যে পরবর্তী যে শাসক, যারা হচ্ছে যে ইসলামীয়, এই দুটো ঠিক ছিল, এই দুটো ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে যে স্বৈরতান্ত্রিক যে শাসন ব্যবস্থা, এটা হচ্ছে পুরোটাই হচ্ছে আলাদা। অর্থাৎ এখানে যে শরীয়তকে কখনোই তারা গুরুত্ব দেয়নি, তারা নিজেই নিজের মতো করে শাসন
পরিচালনা করেছে। যদিও কোনো কোনো সময় কোনো কোনো সুলতান যে দেশের বাইরে বা অন্যান্য দেশের তাতে দেশের সাথে তাদের যে সম্পর্ক বজায় রাখার জন্য কি যে আমি একটা ইসলামিক কান্ট্রি রাষ্ট্র শরীয়ত অনুসারে আমার দেশকে পরিচালনা করি সেটাকে গুরুত্ব দেওয়ার জন্য শুধুমাত্র নামে দেখা হলো খুতবা বা শিক্ষা পাঠ করাচ্ছে, খলিফার অনুমোদন নিচ্ছে, এটা নামে মাত্র, কিন্তু বাস্তবে দেখা হলো কোনো কিছু নেই। তো সেই রকম হচ্ছে রাজ্যগুলো হচ্ছে স্বৈরতান্ত্রিক, যে ফিরোজ শাহ তুগলকের যে পরবর্তী যে সুলতানি সাম্রাজ্যের যে সমস্ত রাজবংশগুলো রাজত্ব করেছিল তারা প্রত্যেকেই যে এই পর্যায়ে তৃতীয় পর্যায়ের মধ্যে পড়ছে। তাহলে ঐশ্বরিক যে তথ্য হিসাবে এটাকে স্বীকার করে নিয়েছেন জিয়াউদ্দিন বার্নি, এবং তিনি রাজ্যকে এইভাবে যে পয়গম্বর রাজ্য, পয়গম্বর অনুসরণকারী রাজ্য এবং পয়গম্বর বিচ্যুতকারী রাজ্য এইভাবে ব্যাখ্যা তিনি করেছেন। তাহলে পরবর্তীতে কি আছে দেখব, মন্ত্রিসভার সিদ্ধান্ত গ্রহণ। দেখো এটা একটু এই পয়েন্টটা একটু অদ্ভুত টাইপের, তার কারণ জিয়াউদ্দিন বার্নি নিজে রাজাকে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী বলছেন। তিনি বলেছেন যে সুলতান সর্বদা হাদিস বা শরীয়তকে মেনে রাজ্য শাসন করবেন, কিন্তু তার সাথে সাথে তিনি আবার এও বলছেন কি যে মন্ত্রিসভার সিদ্ধান্ত গ্রহণ মানে একটা ক্যাবিনেট বা মন্ত্রিসভা তিনি গঠন করবেন। কিন্তু এই যে মন্ত্রিসভা, দেখো মন্ত্রিসভার যে প্রধান তিনি কিন্তু এই যে রাজা, তিনি হচ্ছে প্রধান। মন্ত্রিসভা গঠন করে যে সিদ্ধান্ত যে তারা কি বলছে, অন্যান্য যে উচ্চপদস্থ যে কর্মচারী যারা আছে তাদের মতামত তিনি শুনবেন, কিন্তু তারা যেটা বলবে সেটাই যে করতে হবে তা নয়। এটা আবার কেমন হলো? তাদের নিয়ে তাদের রাষ্ট্র পরিচালনার ব্যাপারে যে ধর্মীয় ব্যক্তিদের সবারই কথা শুনবেন, কিন্তু রাজা সেটা গ্রহণ করবেন কিনা সেটা তার ব্যক্তিগত বিষয়ের উপর পড়ছে। আবার বলছে কি যে রাজা বা সুলতান তিনিও কোন রাষ্ট্রীয় যে পরিকল্পনা সেটা মন্ত্রিসভার সদস্যদের সাথে তিনি আলোচনা করবেন, সেই মন্ত্রিসভার সদস্যদের মধ্যে তিনি আলোচনা করবেন, সেটা ব্যক্ত করবেন, এবং রাজা যদি মনে করেন কি হ্যাঁ সেটা বলবৎ করবে, সে কেউ যদি বিরোধিতা করে সেটা মানবে না। কিন্তু সিদ্ধান্ত যেটা হবে মন্ত্রিসভায় সেটা আবার বলছে বাইরে যাতে কোনো প্রকার ফাঁস না হয়। তাহলে মন্ত্রিসভার সিদ্ধান্ত গ্রহণ এটা পুরোপুরি রাজার উপর নির্ভর করছে, সেটা রাজা বা সুলতানের উপর নির্ভর করছে কি যে সেটা গ্রহণ করবে কিনা। সেটা গ্রহণ করতেই পারে, কোন ক্ষেত্রে দেখালো কোনো একটা ভালো কোন একটা যুক্তি দিল বা কোনো একটা ভালো সুপারিশ করলো, সেটা রাষ্ট্রের ক্ষেত্রে মঙ্গলজনক বা জনসাধারণের ক্ষেত্রে মঙ্গলজনক, রাষ্ট্র অর্থনীতির ক্ষেত্রে মঙ্গলজনক, এরকম কোন একটা সুপারিশ দিলে সেটা নিতেই পারে। সেটা আমরা ধরো কি যে কলেজে যে কাজ করছি, তো কলেজে দেখানো অনেক সময় আমাদেরকে নিয়ে যখন মিটিং করা হয় সবারই কাছ থেকে মতামত গ্রহণ করা হয়, কিন্তু যিনি লিডার, যিনি প্রিন্সিপাল, তো তিনি কিন্তু সবার কাছে মতামতের পর তার গ্রহণ করার পর তার নিজের যে মতামত সেই অনুসারে তিনি কিন্তু কাজ করেন। হয়তো সবারই কাছ থেকে সেটা শুনে দেখলো কি যে হ্যাঁ এই জিনিসটা এটা করলে সেটা বেটার হবে, বুঝা গেল? তো এইরকম জিনিস যে মন্ত্রিসভার সিদ্ধান্ত গ্রহণের কথা বলা হচ্ছে, বা সেখানে বলতে পারো রাজা যে চরম ক্ষমতার অধিকারী হলেও সেই সময়তে যে মন্ত্রিসভা ছিল এটাকে তুমি বলতেই পারো। অর্থাৎ যে সেই সময়তে যে রাজা সিদ্ধান্ত গ্রহণ করার জন্য মন্ত্রিসভা রেখেছিল, বা কখনো সামটাইম মন্ত্রিসভার সিদ্ধান্ত রাজা গ্রহণ করতেন, এটাও বলতে পারো। যেহেতু ছিল কখনো কখনো সেটা সিদ্ধান্ত গ্রহণ করতে পারতেন। ঠিক আছে, ওকে। দেখো তাহলে রাষ্ট্রনীতি সম্পর্কে আলোচনা করলাম। এবার হচ্ছে দেখো
এখান থেকে যে কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা এখন আলোচনা করব, যেটা হচ্ছে এতক্ষণ পর্যন্ত আমরা যেটা আলোচনা করলাম, জিয়াউদ্দিন বার্নি কে ছিলেন। জিয়াউদ্দিন বার্নির যে ফতোয়া জাহানদারি নামক যে গ্রন্থটির যে বিষয়বস্তু, সেগুলো আলোচনা করলাম। এটা রাষ্ট্রনীতি, যদি আলাদাভাবে যে রাষ্ট্রনীতি সম্পর্কে বলে তাহলে আগে পয়েন্টগুলোকে আলোচনা করবেন, এবং রাষ্ট্রের প্রকৃতিটা কিরকম ছিল, কি যে সুলতানি সাম্রাজ্য সেটা কি ধর্মশ্রী রাষ্ট্র ছিল, বা সুলতানি রাষ্ট্রের প্রকৃতি কিরকম ছিল, তখন কিন্তু এই যে আলোচনাটা করছি সেই আলোচনাটা তোমরা সেটা করবে, সেটা লিখবে। যদি এটা আমি নোট হিসাবে তোমাদেরকে দিয়ে দেবো। দেখো, তো এখানে দেখো যেটা লেখা আছে, জিয়াউদ্দিন বার্নির ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের মূল্যায়ন। তো এইভাবে কোশ্চেন কিন্তু ঘুরিয়েও দিতে পারে, কিন্তু ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের মূল্যায়ন। তাহলে দেখো এখানে যেটা বলা হচ্ছে জিয়াউদ্দিন, বা এখানে বলতে পারো কি জিয়াউদ্দিন বার্নির যে ফতোয়া জাহানদারিতে রাষ্ট্রের যে প্রকৃতি বলা হয়েছে, সে রাষ্ট্রের প্রকৃতি মূল্যায়ন, অর্থাৎ জিয়াউদ্দিন বার্নি যেটা বলে দিয়েছে তার সমালোচনা এখানে করা হচ্ছে। ঠিক আছে, তাহলে এতক্ষণ পর্যন্ত রাষ্ট্রনীতিতে যে আলোচনাটা করলাম, সেখানে তোমরা নির্দ্বিধায় বলতে পারো যে সুলতানি সাম্রাজ্যটি ধর্মাশ্রয়ী রাষ্ট্র ছিল না। এটা কিন্তু এই যে ক্ষণিকের যে আলোচনা, তার মধ্যে কিছুটা হলো তোমাদের মধ্যে পরিষ্কার হয়েছে। তার কারণ তিনি বারবার এই জিনিসটা করার কথা বলেছেন। তাহলে করার কথা বারবার বলেছেন, তার কারণটা কি? নিশ্চয়ই তাহলে ছিল না। বোঝাতে পারলাম? তাহলে যদি থাকতো তাহলে তিনি বলতেন কি যে এটা ছিল, কিন্তু তিনি এটাকে করতে বলেছেন, এটা ভালোভাবে জোর দিতে বলেছেন, এই জিনিসটা করতে হবে। মুসলিম সম্প্রদায়ের মানুষরা যে আদর্শ থেকে, ইসলাম ধর্ম থেকে যে বিচ্যুত হচ্ছে, তার জন্য রাজাকে সঠিক পদক্ষেপ গ্রহণ করতে হবে, এই দিকগুলো বলেছেন। তাহলে নির্দ্বিধায় তাহলে তার যে ফতোয়া জাহানদারি নামক যে গ্রন্থটা, তারা সমালোচনার মুখে পড়েছেন। তাহলে রাষ্ট্রের প্রকৃতি কিরকম ছিল, তাহলে এরকম ভাবে যদি কোশ্চেনটা আসছে, কিন্তু ধর্মশ্রয়ী ছিল, তোমার পক্ষে এবং বিপক্ষে যুক্তি দাও, বা ফতোয়া জাহানদারি গ্রন্থটির মূল্যায়ন করো, এই ধরনের কোশ্চেন এটা দিতে পারে। তো সেই হিসাবে দেখো এখানে বলা হচ্ছে, দেখো যে ফতোয়া জাহানদারি না জিয়াউদ্দিন বার্নির যে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের মূল্যায়ন, অর্থাৎ জিয়াউদ্দিন বার্নি বলতে চেয়েছেন যে এটা ছিল ধর্মনিরপেক্ষ, এটার হচ্ছে মূল্যায়ন ঘটাতে হবে। তাহলে এখানে দেখো যে স্বপক্ষে যুক্তি বা ধর্মীয় রাষ্ট্রীয় পক্ষে, তাহলে যেহেতু তিনি ধর্মনিরপেক্ষ ছিল, তাহলে এখানে তাহলে ধর্মীয় রাষ্ট্রের পক্ষে বা ধর্মাশ্রয়ী রাষ্ট্র ছিল। তাহলে রাষ্ট্রনীতিতে আমি বারবার যেটা পয়েন্টগুলো আলোচনা করলাম, তিনি বারবার বলেছে এটা করতে হবে, তাহলে নিশ্চয়ই তাহলে তিনি বলেছেন কি যে ধর্মনিরপেক্ষ, ধর্মাশ্রয়ী ছিল না। তাহলে এখানে তাহলে স্বপক্ষে যুক্তি মানে ধর্মীয় রাষ্ট্রের পক্ষে, বা সেটা যে ধর্মাশ্রয়ী রাষ্ট্র ছিল। তাহলে তোমাদের আগে ধর্মাশ্রয়ী রাষ্ট্রটা কি একটু হালকাভাবে বলে দিই, যে ধর্মাশ্রয়ী রাষ্ট্র বলতে যে রাষ্ট্র হচ্ছে যে ধর্মের ভিত্তিতে গঠিত, বা সেখানে হচ্ছে সমস্ত কিছু যে শরীয়তের আইন বা হাদিসের আইন বা সমস্ত কিছু দ্বারা সেটা পরিচালিত হবে। সেখানে যে অন্যান্য যে ধর্মীয় সম্প্রদায় সেখানে গুরুত্ব পাবে না, অর্থাৎ শরীয়তের বিধান অনুসারে যেটা বলা হবে সমস্ত কিছু সেটাই পালন করা হবে। সেই রকমই রাষ্ট্রকে বলা হয় ধর্মীয় রাষ্ট্র। তো দেখো এইরকম ধর্মীয় রাষ্ট্র মানে তৈরি করার কথা জিয়াউদ্দিন বার্নি কিন্তু বারবার বলেছেন। তাহলে নিশ্চয়ই তাহলে তিনি এটা অনুভব করতে পেরেছিলেন কি যে সুলতানি সাম্রাজ্যটি ধর্ম নিরপেক্ষ ছিল। তাহলে এই জায়গাতে তাহলে দেখো যে স্বপক্ষে যুক্তি বা ধর্মীয় রাষ্ট্রের পক্ষে যুক্তি, তাহলে ধর্মীয় রাষ্ট্রের পক্ষে কারা যুক্তি দিয়েছিলেন, অর্থাৎ কোন কোন ঐতিহাসিক যারা বলেছিলেন যে সুলতানি সাম্রাজ্য ছিল ধর্মীয় রাষ্ট্র, তাদের মধ্যে দেখো যে ডক্টর রমেশচন্দ্র মজুমদার, ডক্টর রমেশচন্দ্র দত্ত, ডক্টর ঈশ্বরী প্রসাদ, ডক্টর আর.পি। তাহলে এই দেখো এই ধরনের যে ঐতিহাসিকরা যারা যুক্তি দেখিয়েছেন সেটা হচ্ছে জিয়াউদ্দিন বার্নির বিপক্ষে এবং
তারা ধর্মাশ্রয়ী রাষ্ট্রের পক্ষে, কি যে সুলতানি সাম্রাজ্য সেটা ধর্মাশ্রয়ী রাষ্ট্র ছিল। এটুকুটা ক্লিয়ার হয়েছে নিশ্চয়ই। তাহলে এবার আমরা যাব কি যে নামগুলো বললাম, রমেশচন্দ্র দত্ত, ডক্টর ঈশ্বরী প্রসাদ, এদের যে বক্তব্য যেটা ছিল, বিভিন্ন যে ঐতিহাসিক যারা দেখিয়েছেন বিভিন্ন পয়েন্টের মাধ্যমে আমরা সেটা ব্যাখ্যা করব। তাহলে দেখো, প্রথমে যে পয়েন্টটি আসছে সেটা হচ্ছে খলিফার প্রতি আনুগত্য। বলছে এটা ধর্মাশ্রয়ী রাষ্ট্র ছিল, তার মধ্যে প্রথমে যে পয়েন্টটা উঠে আসছে সেটা হচ্ছে খলিফার প্রতি আনুগত্য। তো বলছে সুলতানি সাম্রাজ্য সেটা হচ্ছে ধর্মাশ্রয়ী রাষ্ট্র ছিল, তার কারণ বিভিন্ন সুলতানগণ তারা খলিফা, যেটা হচ্ছে ইসলামের যে ধর্মগুরু, খলিফা তন্ত্র, যে 632 যে হযরত মুহাম্মদের যে মৃত্যু 632, তার পরবর্তী যে 4 জন যে খলিফা ছিল তাদের যে শাসন ব্যবস্থা সেটাকে বলছে খলিফাতন্ত্র। তো সুলতানরা যখন সিংহাসনে বসতো তারা এই খলিফার অনুমোদন নিত। তো এই খলিফার অনুমোদন নিত এবং নিজেদেরকে অনেক সুলতান নিজেদেরকে বলেছিল যে ঈশ্বরের ছায়া, জিলুল্লাহ বা ঈশ্বরের ছায়া বা ঈশ্বরের প্রতিনিধি, এইভাবে অনেক সুলতান তারা কাজ করেছিল। তাহলে দেখো যে তার মধ্যে আমরা ইলতুৎমিশকে দেখতে পাই যে 1229 তিনি খলিফার অনুমোদন নিয়েছিল এবং তিনি খুতবা এবং শিক্ষা, খুতবা মানে হচ্ছে যে ধর্মীয় যে বিষয়, যে সম্মেলন বা রাজার নামে যে খুতবা পাঠ, এই রাজা হচ্ছে ইসলাম ধর্মের একজন কর্তা, অর্থাৎ ইসলাম ধর্মের একজন ব্যক্তি এবং তিনি ইসলামীয় আদর্শ অনুসারে নিষ্ঠার সঙ্গে রাষ্ট্র পরিচালনা করবেন, এইভাবে তিনি যে খুতবা পাঠ করান। মানে খুতবা হচ্ছে যে এমন আমাদের ধরো কি যে কেউ যখন ক্ষমতায় আসে না, প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী, তাদেরকে যখন শপথ বাক্য পাঠ করায়, সেরকম হচ্ছে যে খুতবা পাঠটা হচ্ছে সেই ধরনের, যে তুমি যে ইসলামীয় রীতিনীতি অনুসারে যখন খলিফার যখন অনুমোদন পাচ্ছ এবং সেখানে তোমাকে বলা হচ্ছে যে তুমি তোমার রাজ্য পরিচালনা করবে, সেটা হচ্ছে ইসলামীয় রীতিনীতি অনুসারে এবং তার নাম অনুসারে সেটাকে পাঠ করা হয়। এবং যে ধর্মীয় রীতি অনুসারে শিক্ষা মানে হচ্ছে, শিক্ষা নামে হচ্ছে ধর্মীয় যে কয়েদ, সেটা চালু করা হয়। তাহলে এইরকম দেখো যে বেশিরভাগ যে সুলতান, বিশেষ করে আলাউদ্দিন খলজি বাদে সুলতানি সাম্রাজ্যের বেশিরভাগ সুলতান তারা যে খলিফার অনুমোদন নিয়েছিল। এবং এটা সমালোচনা আছে কি যে এই যে অনুমোদন নিয়েছিল সেটা বাইরের রাষ্ট্রের সঙ্গে যে সম্পর্ক, বাইরের যে ইসলামিক রাষ্ট্রের সাথে সম্পর্ক বজায় রাখার জন্য ভারতের যে সুলতানগণ তারা সেটা নিয়েছিল, সেটা বাহ্যিক বিষয়। কিন্তু যে ঈশ্বরী প্রসাদ, রমেশচন্দ্র মজুমদার, রমেশচন্দ্র দত্ত, এই সমস্ত ব্যক্তিবর্গ মনে করেন যে না, সুলতানগণ খলিফার প্রতি আনুগত্য ছিল, তারা ধর্মীয় রীতিনীতি অনুসরণ করেই তাদের শাসন কার্য পরিচালনা করত, সেটা মেনে নিচ্ছে। তাহলে দেখো যে খলিফার প্রতি যে আনুগত্য সেটা হচ্ছে সুলতানি সাম্রাজ্য যে ধর্মাশ্রয়ী ছিল তা প্রমাণ করে। উলেমা শ্রেণীর গুরুত্ব, তো সুলতানি সাম্রাজ্যে উলেমা শ্রেণী তারা কিন্তু একটা বিশেষ গুরুত্বপূর্ণ জায়গায় ছিল বা গুরুত্ব দিতেন। সুলতানগণ উলেমাদের বিশেষ গুরুত্ব দিতেন বা তাদের যে পরামর্শ তারা গ্রহণ করতেন, ধর্মীয় বিভিন্ন উপদেশ তারা সেটাকে গ্রহণ করতেন। তাহলে সুলতানি সাম্রাজ্যে
এই উলেমাদের একটা গুরুত্ব ছিল এবং উচ্চ পদগুলো এই উলেমা সম্প্রদায় গ্রহণ করত। তাহলে এই উলেমা সম্প্রদায় যেহেতু উচ্চ পদগুলি তারা গ্রহণ করত, তারা যে নির্দেশগুলো দিত রাজা সেগুলোকে পালন করত। তাহলে এই সুলতানি সাম্রাজ্যে এদের যে একটা গুরুত্ব ছিল সেটা অবশ্যই বলতে পারি। গুরুত্ব না থাকলে তাদের তাহলে কেন দিবে যে উচ্চ পদগুলোতে তাদের যে স্থানগুলো কেন দিবে, কেন তাহলে ওই পদগুলো দিয়েছিল? নিশ্চয়ই তাদের ছিল। এবং তাদের তাহলে ধর্মীয় যে উপদেশগুলো যখন গ্রহণ করত এবং সেই অনুসারে যে কার্যগুলো পরিচালনা করত, তারা নিশ্চয়ই তাহলে গুরুত্ব দিতেন। তাহলে উলেমাদের গুরুত্ব সুলতানি সাম্রাজ্যে অনেকটাই ছিল। শরীয়তের গুরুত্ব তাহলে দেখো, অনেক যে সুলতান শরীয়ত অনুসারেই কিন্তু তাদের যে রাজ্য পরিচালনা করেছিলেন, শরীয়তকে গুরুত্ব দিয়েছিলেন। শরীয়ত অনুসারে যে 12টি যে কর্তব্যের কথা বলা হয়েছিল, 12টি কর্তব্য, এই কর্তব্যগুলো পালন করেছিলেন। শরীয়তকে গুরুত্ব দিয়েছিলেন বলেই অমুসলিম সম্প্রদায়ের ওপর জিজিয়া নামক কর, জিজিয়া নামক যে কর সেটা আরোপ করেছিলেন এবং তাদের কাছ থেকে নিতেন। অর্থাৎ এই শরীয়তের উপর নির্ভর করে অনেক কর তারা চালু করেছিলেন। শরীয়ত অনুসারে তারা বিভিন্ন ধরনের ন্যায় বিচার করতেন, অপরাধমূলক ব্যক্তিদেরকে শাস্তি দিতেন, এই সমস্ত কিছু শরীয়তের অনুসারে করতেন। অতএব শরীয়তকে তারা অবশ্যই গুরুত্ব দিতেন। সেই হিসাবে বলতে পারি যে এটা ছিল ধর্মাশ্রয়ী রাষ্ট্র। ইসলামীয় কর ব্যবস্থা, অর্থাৎ দেখো যে ইসলামীয় কর ব্যবস্থা, যদি সুলতানি সাম্রাজ্য যদি ধর্মাশ্রয়ী না হতো তাহলে যে কর ব্যবস্থা সেটা ইসলামীয় অনুসারে হতো না। অর্থাৎ বিভিন্ন কর ইসলামীয় যে করগুলো সেগুলো চালু হয়েছিল। একটু আগে যেটা বললাম, জিজিয়া নামক যে কর অমুসলিম সম্প্রদায়ের প্রতি তাদের কাছ থেকে খাজনা নিত। তাহলে এইরকম হচ্ছে দেখো যে বিভিন্ন কর যেগুলো যে অমুসলিম যে সম্প্রদায়ের যে মানুষ তাদের কাছ থেকে নিত। এবং এইভাবে দেখো যে করগুলো যে চালু করেছিল সেটা প্রমাণ করে যে সেখানে ইসলামীয় প্রভাব একটা ছিল বলেই এই করগুলো কিন্তু চালু হয়েছিল। ঠিক আছে, তার পরবর্তীতে কি আছে দেখবো। তাহলে এবার হচ্ছে দেখো যে এই সমস্ত যে যুক্তিগুলো দেখালাম সেগুলো হচ্ছে ধর্মাশ্রয়ী রাষ্ট্রের পক্ষে। এবার দেখো যে ধর্মাশ্রয়ী রাষ্ট্রের বিপক্ষে মানে হচ্ছে জিয়াউদ্দিন বার্নি পক্ষে। তাহলে ধর্মাশ্রয়ী রাষ্ট্রের প্রথমে যেমন পক্ষে আমরা দেখলাম, এবার হচ্ছে ধর্মাশ্রয়ী রাষ্ট্রের বিপক্ষে মানে হচ্ছে জিয়াউদ্দিন বার্নির পক্ষে। অর্থাৎ জিয়াউদ্দিন বার্নি যেটা বলতে চেয়েছিলেন এটা ধর্মাশ্রয়ী রাষ্ট্র ছিলেন না। জিয়াউদ্দিন বার্নিকে যে সমস্ত ঐতিহাসিকরা সমর্থন করেছিলেন তাদের মধ্যে দেখো ডক্টর মুজিব, ডক্টর হাবিবুল্লাহ, ডক্টর ইরফান হাবিব। দেখো এই সমস্ত ব্যক্তিরা, ঐতিহাসিকরা জিয়াউদ্দিন বার্নিকে সমর্থন করেছিলেন এবং বলেছিলেন কি যে সুলতানি সাম্রাজ্য ধর্মাশ্রয়ী রাষ্ট্র ছিল না, অর্থাৎ সেটা ছিল ধর্মনিরপেক্ষ। তাহলে তারা কি যুক্তি দেখিয়েছে
যুক্তি প্রথমে বলছে যে পৃথক রাজতন্ত্র। যে রাজতন্ত্রটা কি, আমি যেটা আলোচনা করলাম, যেখানে বলা হলো কি যে ইসলামিক রীতিনীতি অনুসারে সুলতান তার রাজকার্য পরিচালনা করবেন। কিন্তু সুলতানি সাম্রাজ্য বা সুলতানি রাষ্ট্র সেটা ছিল কি, সেটা ছিল পৃথক রাজতন্ত্র। অর্থাৎ যে 632 হযরত মুহাম্মদের যে মৃত্যু এবং তার পরবর্তী যে 4 জন যে খলিফা, এই পর্যন্ত ছিল ইসলামীয় রীতিনীতি অনুসারে পরিচালিত রাজতন্ত্র। কিন্তু পরবর্তী যে সুলতান যারা শাসন ব্যবস্থা পরিচালনা করেছিল সেটা ছিল যে ইসলামীয় রীতিনীতি অনুসারে থেকে, ইসলামীয় রীতি অনুসার থেকে পুরো হচ্ছে আলাদা, ইসলামী রীতি থেকে সেটা হচ্ছে আলাদা অর্থাৎ পৃথক। তার কারণ বলছে কি যে এই সময়ে রাজারা বা সুলতানরা ইসলামীয় রীতিনীতির বাইরে অন্যান্য সম্প্রদায়, বিশেষ করে যে হিন্দু সম্প্রদায়, তাদেরকে গুরুত্ব বা প্রাধান্য দিয়েছিলেন। তার জলজান্ত উদাহরণ হচ্ছে বিভিন্ন যে সামন্ততান্ত্রিক রাজারা সে সময়ে মাথা চাড়াতে উঠেছিল এবং ছিল, প্রেজেন্ট ছিল, তাদের বিরুদ্ধে সুলতানরা কোনো প্রকার পদক্ষেপ গ্রহণ করেনি। এমনকি উচ্চ রাজ দরবারে, উচ্চ পদগুলিতে হিন্দুদেরকে বিভিন্ন পদে নিয়োগ করেছিলেন। তাহলে এই সমস্ত কিছু যে প্রমাণ করে যে যে ইসলামের যে রাজতন্ত্র কথা বলা হয়েছিল সেখান থেকে বিচ্যুতি ঘটেছিল এবং পৃথক, অর্থাৎ ধর্মাশ্রয়ী রাষ্ট্রের যে নিয়ম রীতি কথা বলা হয়েছিল সেখান থেকে বিচ্যুতি ঘটেছিল বা ফাটল ধরেছিল। সে কারণে যে ডক্টর মুজিব, ডক্টর হাবিবুল্লাহ, ডক্টর ইরফান হাবিব এবং স্বয়ং যাকে নিয়ে আলোচনা করছি জিয়াউদ্দিন বার্নি, তিনিও বলছেন কি যে না, এটা ধর্মশ্রী রাষ্ট্র ছিল না। তার কারণ এখান থেকে পৃথক ঘটেছিল, পৃথক রাজতন্ত্র। ঠিক আছে, পরবর্তীতে কি আছে দেখবো। খলিফার প্রতি আনুগত্য। খলিফার প্রতি আনুগত্য দেখিয়েছিল, সেটা অনেক উদাহরণ রয়েছে। তো এই ঐতিহাসিকরা যেটা বলতে চেয়েছে, এই আনুগত্যটা দেখিয়েছিল কেন? আনুগত্যটা দেখিয়েছিল যে বাইরের যে বেশিরভাগ রাষ্ট্র ছিল যে ইসলামিক কান্ট্রি, শরীয়ত অনুসারে পরিচালিত হচ্ছিল, তাহলে তাদের যে বাহ্যিক দিক থেকে বা বাইরের দিক থেকে তাদের সাহায্যের প্রয়োজন ছিল। অতএব সুলতানরা সেই সমস্ত দেশের সঙ্গে বাহ্যিক দিক থেকে একটা সুসম্পর্ক বজায় রাখার জন্য খলিফার প্রতি আনুগত্য দেখাতেন। তারা খলিফার কাছ থেকে অনুমোদন নিতেন। তিনি নিজেদেরকে বলতেন আমি ঈশ্বরের ছায়া, খলিফার দূত, এইভাবে অনেক কিছু বলতেন, কিন্তু বাস্তবে তারা সেটা মেনে চলতেন না এবং স্বৈরতান্ত্রিক যে শাসন ব্যবস্থা তারা কায়েম করেছিল। যেমন হচ্ছে আলাউদ্দিন খলজি, একটা উদাহরণ আমি দিলাম যে আলাউদ্দিন খলজি কি, সে কোনো কিছু মানত না। তিনি নিজে বলতেন কি যে শরীয়ত অনুসারে যদি দেশের যদি রাষ্ট্রের যদি আইন কানুন যদি পরিচালনা করা যায় তাহলে সেক্ষেত্রে যে সঠিক বিচার হবে না।
অর্থাৎ তার যে ভাবনা কি যে রাষ্ট্র রাষ্ট্রের জায়গায় থাকবে, ধর্ম ধর্মের জায়গায় থাকবে। কিন্তু জিয়াউদ্দিন বাণী কি বলেছিলেন? জিয়াউদ্দিন বলছে ধর্ম এবং রাষ্ট্র হচ্ছে একে উপরে পরিপূরক, অর্থাৎ ধর্মের সঙ্গে রাষ্ট্র যুক্ত থাকবে। বর্তমানে এখন দেখো যে ভোট যখন হচ্ছে, বিভিন্ন ধর্মে ধর্মে লেলিয়ে দেওয়া হচ্ছে। অতএব একটা পার্টি দেখা হলো ইসলাম সম্প্রদায়কে বেশি প্রাধান্য দিচ্ছে, একটা পার্টি দেখা হলো কি যে হিন্দু সম্প্রদায়কে বেশি প্রাধান্য দিচ্ছে। তো এবার আমরা তখন বলি কি এই ভোটের বিষয়ে কোনো প্রকার এই ধর্মীয় বিষয়গুলোকে টানা ঠিক নয়। কিন্তু দেখো জিয়াউদ্দিন বাণী কি বলছে কি যে ধর্ম এবং রাষ্ট্র একে অপরে পরিপূরক, অতএব রাজতন্ত্রের সঙ্গে ধর্মেরটাকে মিল থাকতেই হবে এবং সেই অনুসারে রাষ্ট্র পরিচালনা করলে ভালো হবে। তো যাই হোক, তাহলে এখানে যেটা বোঝাতে চেয়েছে, আমি যে পয়েন্টটা একদম শর্টকাটে বোঝানোর চেষ্টা করছি যে সুলতানরা খলিফার যে অনুগত বা অনুমোদন লাভ করেছিলেন সেটা বাইরের রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বজায় রাখার জন্য, বা যারা হচ্ছে ধর্মপ্রবণ যে ব্যক্তি তাদেরকে বোঝানোর জন্য কি যে আমি ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে আছি, তাদের সমর্থন লাভের জন্য, আভ্যন্তরীণ যে সমর্থন লাভের জন্য সে দেখানোর চেষ্টা করলো কি যে আমি ইসলাম ধর্মের পক্ষে রয়েছে এবং সে অনুসারে দেশ শাসন করবো। কিন্তু বাস্তবে সেটা করতেন না, স্বৈরতান্ত্রিক ভাবে তাদের যে রাষ্ট্র পরিচালনা করতেন। ঠিক আছে, ওকে, পরের পয়েন্ট কি আছে দেখবো। উলেমা শ্রেণীর সুলতান নির্ভরতা। দেখো উলেমা শ্রেণী মানে উলেমা মানে বুঝতে পারছো যে সবসময় তারা হচ্ছে হাদিসের ব্যাখ্যা করতেন, তাহলে এই হাদিসের ব্যাখ্যা করতেন এবং সেই ব্যাখ্যা অনুসারে যে ইসলাম ধর্ম যে বিস্তারের ব্যাপারগুলো সেগুলো কিন্তু থাকতো, সব কাজগুলো ধর্মীয় বিষয়গুলো তারা উলেমারাই দেখাশোনা করতেন। সে কারণে তাদেরকে উচ্চ পদে তাদেরকে নিয়োগও করেছিলেন। কিন্তু যেটা বোঝাতে চেয়েছেন বা জিয়াউদ্দিন বাণীও যেটা বলতে চেয়েছেন, এই উলেমারা পুরোটা ছিল সুলতান নির্ভর, অর্থাৎ রাষ্ট্র পরিচালনার ব্যাপারে উলেমাদের কোনো মতামত গ্রহণ করতেন না। ধর্মীয় বিষয়গুলো একটা ধর্মের প্রসারের জন্য যে বিষয়গুলো তিনি করতেন, কিন্তু রাষ্ট্র পরিচালনার বিষয়ে সেটা উলেমাদের উপর একদম নির্ভরশীল তিনি ছিলেন না। কি যে উলেমারা যেটা বলবে আমাকে সেটাই গ্রহণ করতে হবে সেটা নয়, আমি সেটা গ্রহণ করতে পারবো না। অর্থাৎ যে উলেমা শ্রেণীর পুরোটা ছিল সুলতান নির্ভর। অর্থাৎ সুলতান যদি বলতো কি যে ধরো কি যে বললো কি যে উলেমা শ্রেণী বললো কি যে এখানে 5টা মসজিদ বানাতে হবে, তৈরি করতে হবে, তো সেক্ষেত্রে দেখো পুরোটা ছিল যে সুলতানের ওটা ব্যক্তিগত ব্যাপার। সুলতান যদি মনে করতো যে হ্যাঁ 5টা মসজিদ সেখানে বানাতে হবে, তাহলে সে মসজিদ বানিয়ে দিত। সেটা হচ্ছে যে উলেমা বললো এবং সেটা যে বানাতে হবে সেরকম কিছু নয়। কিন্তু উলেমাদের যে ক্ষমতাটা পুরোটা ছিল সুলতানের উপর নির্ভরশীল। উলেমারা যা বলবে সেটা যে তাদের গ্রহণ করবে সেটা নয়। তাহলে যদি একটা ধর্মাশ্রয়ী রাষ্ট্রে তাহলে ধর্মগুরু মানে হচ্ছে উলেমা, তাহলে এই উলেমাদের যে কথা বলতো তাহলে সমস্ত কিছু তিনি গ্রহণ করতেন, কিন্তু বাস্তবে কিন্তু সেটা নয়। অতএব উলেমারা পুরোটাই ছিল সুলতান নির্ভরশীল, অর্থাৎ সুলতানদের উপর পুরোটা ছিল নির্ভর। তো সে কারণেই বলছি কি যে এই উলেমা শ্রেণীর গুরুত্বটা পুরোটা হচ্ছে সুলতানের উপর নির্ভরশীল ছিল। সুলতান সাম্রাজ্যের মধ্যে আমরা যেটা দেখতে পাই যে শরীয়ত বহির্ভূত অনেক নির্দেশের, অর্থাৎ সুলতান সাম্রাজ্য যে পরিচালিত হয়েছিল
সেটা যদি শরীয়ত অনুসারে যদি পরিচালিত হতো, তাহলে এমন কিছু ঘটনা উদাহরণ পাওয়া যায় যেগুলো ছিল শরীয়ত বহির্ভূত। যেমন ধরো, শরীয়ত নির্দেশে কোনো মুসলিম সম্প্রদায়কে প্রাণদণ্ডে দণ্ডিত করা হবে না। অর্থাৎ দেখো, যে কেউ যদি কোনো প্রকার অন্যায়মূলক কাজ করে তাহলে তাকে যাবজ্জীবন জেল বা অন্য কিছু দিয়ে তাকে পানিশমেন্ট করা হবে, কিন্তু তাকে প্রাণদণ্ড দেওয়া হবে না। কিন্তু এই সময় দেখা যায় কি যে অনেক যে মুসলিম সম্প্রদায়ের মানুষকে যারা অন্যায় করেছে তাদেরকে প্রাণদণ্ডে দণ্ডিত করা হয়েছে। অনেক উদাহরণ এইরকম রয়েছে। তাহলে দেখো যে এই হিসাবে এটা বলতে পারি যে শরীয়ত বহির্ভূত একটা কাজ এটা। এছাড়া দেখো যে অমুসলিমদের জন্য জিজিয়া নামক একটা কর চালু করেছিল। জিজিয়া, এই জিজিয়া অমুসলিম মানে মুসলিম নয় এরকম ব্যক্তিদের। কিন্তু এক্ষেত্রে কি হয়েছিল, এটা হচ্ছে শরীয়ত অনুসারে জিজিয়া করটা চালু করা হয়েছিল, কিন্তু এখানে ব্রাহ্মণ বা হচ্ছে একদম দুস্থ পরিবার বা কোনো নির্যাতিত মহিলা বা বয়োজ্যেষ্ঠ যে মহিলা, এই ধরনের যে ব্যক্তিদের কাছ থেকে এই জিজিয়া নামক যে করটা সেটা নেওয়া হতো না। তাহলে এগুলো কি হচ্ছে যে শরীয়ত বহির্ভূত। তারপরে কি পৌত্তলিকদের গুরুত্ব। অতএব এখানে বলা হয়েছিল যে ইসলাম ধর্মান্তরিত ব্যক্তি ছাড়া অন্যান্য ব্যক্তিদেরকে বা অন্যান্য ধর্ম সম্প্রদায়ের ব্যক্তিদেরকে কিন্তু সেরকম ভাবে গুরুত্ব দেওয়া হবে না। কিন্তু এখানে দেখা গেছিল সুলতানি সাম্রাজ্যে অনেক সুলতান তারা যে পৌত্তলিকদের গুরুত্ব দিয়েছিল। তাহলে এগুলো সবই হচ্ছে কি যে শরীয়ত বহির্ভূত। এই কারণে বলছে যে এটা ধর্মশ্রী রাষ্ট্র ছিল না, তার কারণ সেখানে শরীয়ত বহির্ভূত অনেক কাজ সে সময়তে হয়েছিল। আর এই জন্যই অনেকেই স্বীকার করছে কি যে এটাকে একেবারে ধর্মাশ্রয়ী যে রাষ্ট্র এটা কখনোই বলা যাবে না। তাহলে পরবর্তী পয়েন্ট কি আছে দেখবো, সুলতানের স্বাধীনতা। তাহলে এখানে কি বলছে, সুলতানের স্বাধীনতা। এখানে সুলতানের স্বাধীনতা ছিল। তো শরীয়ত অনুসারে যে ইসলামীয় রাষ্ট্র ও সমস্ত ক্ষমতার যে অধিকারী সেটা হচ্ছে খলিফা। তাহলে সুলতানদেরকে এই খলিফার পথ অনুসরণ করেই চলতে হতো। কিন্তু বাস্তব হয়েছিল কি, এই সুলতানরা ছিল স্বাধীন। সুলতানরা ছিল স্বাধীন। তারা আগের পয়েন্টে আমি আলোচনা অলরেডি এই বিষয়টা করে ফেলেছি। সুলতানরা যে খলিফার যে অনুমোদন লাভ করত সেটা তার আভ্যন্তরীণ এবং বাহ্যিক ক্ষেত্রে তাদের যে সম্মানটাকে বাঁচানোর জন্য বা তুলে ধরার জন্য তারা সেটা করত। অর্থাৎ খলিফা যে ইসলামীয় যে রাষ্ট্র যে প্রধান হচ্ছে খলিফা, সেই হিসাবে কখনই তারা উল্লেখ করেননি বা খলিফা শাসনতন্ত্র সেটাকে তাদের যে রাষ্ট্রের মধ্যে সেটাকে যুক্ত কখনোই করেননি বা সেই বিষয়ে কোনো প্রকার যে মতামত তারা ব্যক্ত করেননি। তারা খলিফার অনুমোদন নিয়েছেন শুধুমাত্র আভ্যন্তরীণ এবং বাহ্যিক ক্ষেত্রে যে সুসম্পর্ক বজায় রাখা, যে পারস্যের সাম্রাজ্যের সঙ্গে যে তাদের যে সম্পর্ক বজায় রাখা, এই ধরনের কার্যকলাপকে মান্যতা দেওয়ার জন্য তারা এটা নিত। অর্থাৎ বলতে পারো যে সুলতানি সাম্রাজ্যে বা সুলতানি শাসনকালে রাজারা ছিল স্বাধীন। তারা নামে মাত্র বা তারা হালকা ভাবে ধর্মটাকে পালন করেছে, সেটা হচ্ছে তাদের যাতে কেউ না, তাদের বিরুদ্ধে কেউ যাতে না আঙুল তুলতে পারে কি যে এই সুলতান নাস্তিক, এই কথাটা যাতে না বলতে পারে, এই ধরনের যে বক্তব্য থেকে বা এই ধরনের সমালোচনা থেকে
দূরে সরার জন্য তারা নামে মাত্র অনুমোদনটা লাভ করতেন, কিন্তু বাস্তবে তারা ছিল স্বাধীন এবং তারা কোনো মতে যে শরীয়ত বা হাদিস তারা অনুসরণ করে রাজ্য পরিচালনা করেননি। তাহলে বলতে পারো যে সুলতানি সাম্রাজ্যে রাজারা ছিল পুরোটাই হচ্ছে স্বাধীন, সুলতান ছিল স্বাধীন। হিন্দুদের গুরুত্ব দেখো, যে ধর্মাশ্রয়ী রাষ্ট্রে যেটা হচ্ছে কখনোই বলা হবে না কি যে হিন্দুদের গুরুত্ব দাও। তাহলে রাষ্ট্রনীতির সময়তে আমি জিয়াউদ্দিন বার্নির যে বক্তব্য ছিল যে কখনোই হিন্দুদেরকে প্রাধান্য দেওয়া যাবে না, তিনি বারবার বলেছেন যে অমুসলিমদেরকে কখনোই গুরুত্ব দেওয়া যাবে না। কিন্তু সুলতানি সাম্রাজ্যে হিন্দুদেরকে গুরুত্ব দিতেন সুলতানরা হিন্দুদেরকে গুরুত্ব দিতেন। হিন্দুদেরকে রাজদরবারে উচ্চ পদে অনেক চাকরি তারা দিয়েছিলেন। অতএব অনেক সুলতান ভেবেছিলেন যে একটা রাষ্ট্র পরিচালনার জন্য যোগ্য ব্যক্তিদের প্রয়োজন। আমি ধর্মাশ্রয়ী রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে যে অযোগ্য ব্যক্তিদেরকে উচ্চ রাজপদে নিয়োগ করে আবার রাষ্ট্রকে দুর্বল করতে আমি পারবো না। দরকার পড়লে আমি ধর্ম থেকে যদি বিচ্যুতি হই তো হব। তো সেই হিসাবে যে অনেক সুলতান অমুসলিম সম্প্রদায় থেকেও উচ্চ রাজপদে যুক্ত করেছিলেন। তো সেরকম হচ্ছে হিন্দুদের, যেহেতু ভারতবর্ষে হিন্দুদের সংখ্যা বরাবরই বেশি ছিল, তো সুলতানি সাম্রাজ্যের সময়ও কিন্তু হিন্দুদের সংখ্যা বেশি ছিল। তো সেখান থেকে যে যোগ্য ব্যক্তিদেরকে উচ্চ রাজপদে চাকুরিতে নিয়োগ করতেন। এবং আরেকটি উদাহরণ, সেটা হচ্ছে সুলতানি সাম্রাজ্যের সময় অনেক যে হিন্দু সামন্ত রাজা উদ্ভব ঘটেছিল এবং ছিল, এবং সেগুলোকে নীরবে যে সমর্থন, তাদের বিরুদ্ধে কোনো প্রকার যে স্টেপ না গ্রহণ করা, এটা কিন্তু প্রমাণ করে যে সুলতানরা এই হিন্দুদেরকে গুরুত্ব দিত, বা হিন্দু সম্প্রদায় যদি এই সাম্রাজ্যের মধ্যে থাকে তাহলে সুলতানি সাম্রাজ্যের কোনো প্রকার ক্ষতি হবে না। তাহলে দেখো যে এখন যদি বলা যায় কি যে সিদ্ধান্তে কি যে এটা ধর্মাশ্রয় রাষ্ট্র ছিল না ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র ছিল, তাহলে দেখো যে এই পুরো 1206 থেকে 1226 এই যে সময়, এই সময়টা ছিল সুলতানি সাম্রাজ্য ছিল এটা পুরোটা। তাহলে আমরা যে ব্যাখ্যা যেটা পড়লাম বা ফতোয়া জাহাঙ্গীরি, সেটা হচ্ছে সুলতানি সাম্রাজ্যের প্রথম দিকে। তাহলে এটা বলতে পারো যে সুলতানি সাম্রাজ্যে বিভিন্ন রাজবংশ রাজত্ব করেছিল। দাস বংশ, খলজি বংশ, তুগলক বংশ, সৈয়দ বংশ, বিভিন্ন যে বংশ রাজত্ব করেছিল। তাহলে এই যে বংশগুলো রাজত্ব করেছিল, এই রাজবংশের অনেক সুলতান যারা তাদের রাষ্ট্রকে ধর্মাশ্রয়ী রাষ্ট্র হিসাবে পরিচালনা করার চেষ্টা করেছিল, আবার অনেক রাজা সেটাকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসাবে পরিচালনা করেছিল। অতএব সুলতানি সাম্রাজ্যটাকে পুরোপুরি ভাবে এটা বলতে পারবো না কি যে সেটা ধর্মাশ্রয়ী ছিল বা ধর্মনিরপেক্ষ ছিল। তাহলে অনেক সুলতানের সময়তে বা কোন কোন সুলতানের সময়ে সেটা ধর্মাশ্রয়ী ছিল, অনেক সুলতান যারা তারা ছিল কঠোর গোয়া মুসলিম, আবার অনেক সুলতান ছিল তারা হচ্ছে ধর্মনিরপেক্ষ। অতএব তাদের কাছে রাষ্ট্রটাই হচ্ছে, রাষ্ট্র শাসন ব্যবস্থাটা হচ্ছে মেন, ধর্মটা তাদের কাছে অতটা গুরুত্ব পেত না। তাই এইভাবে এই সংমিশ্রণে যে সুলতানি সাম্রাজ্যের যে রাষ্ট্রের প্রকৃতি সেটা গড়ে উঠেছিল। তো
তো দেখো যে জিয়াউদ্দিন বার্নির যে ফতোয়া-ই জাহানদারি নামক যে গ্রন্থে যে রাষ্ট্রের প্রকৃতিটাকে এইভাবেই তুলে ধরা হয়েছে। তো এই হচ্ছে তোমাদের আজকের যে আলোচনা। যদি তোমাদের এই ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। ভালো থাকবে, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। এই ধরনের এডুকেশনাল ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, নলেজ ওর্থ শেয়ারিং।